নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রি 10টার ভিডিওয়ে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। কথায় আছে, লোকে হয় দেখে শেখে, নয় ঠেকে শেখে। আবার এক ধরনের মানুষ আছেন যারা দেখেও শেখেন না, ঠেকেও শেখেন না। তারা মনে করেন তারা যা করেন সেটাই ন্যায়, সেটাই রাজধর্ম, সেটাই কর্তব্য, এবং যত প্রতিকূলতাই আসুক, নির্বাচনে যতই ঝাড় খান, তারা তাদের নীতি থেকে নট নরঞ্চরণ, নট কিচ্ছু। তেমনই একজন রাজনৈতিক চরিত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের বিজেপির অন্দরে তাকে কেন্দ্র করে একের পর এক নেতা যা মুখে আসছে তাই বলে যাচ্ছে, এবং তার দলের ভিতরে যোগীর যে অপ্রত্যাশিত জনপ্রিয়তা ছিল সেটা এখন অনেকখানি কমে গেছে। এমন একটা সময় যখন লোকসভা ভোটে বিজেপি 8% ভোট কম পেয়েছে এবং জেতা আসনের সংখ্যা সমাজবাদী কংগ্রেসীদের জোটের চাইতেও কম হয়ে গেছে, তখন যে কোনো বুদ্ধিমান লোক তারা অকারণে বিতর্কর মধ্যে নিজেকে জড়াবেন না। কিন্তু যোগী হচ্ছেন যোগী। তিনি এমন একটা ফতোয়া জারি করেছেন যার ফলে গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি বিজেপির যারা শরিক দল, যেমন চিরাগ পাসওয়ান, যেমন জেডিইউ, তারা পর্যন্ত প্রকাশ্যে যোগীর সিদ্ধান্তকে তীব্র ভাষায় সমালোচনা করে অবিলম্বে এটি প্রত্যাহার করার কথা বলেছেন। আর বম্বেতে বসে জাভেদ আখতার বলেছেন, যোগীর এই সিদ্ধান্ত নাৎসিদের কথা মনে করিয়ে দেয়। ভেরি স্ট্রং স্টেটমেন্ট। করেছেনটা কি যোগী? এমন একটা কাজ করেছেন যেটা করার আদৌ কোনো প্রয়োজন ছিল বলে কেউ মনে করছে না। সেটা হলো, আমাদের রাজ্যে যেমন শ্রাবণ মাস পড়লে দলে দলে পুণ্যার্থী কাঁধে বাঁকে জল নিয়ে তারকেশ্বরে যান ভোলে বাবা পার করেগা বলতে বলতে, এবং শিব ঠাকুরের মাথায় জল ঢালেন, ঠিক তেমনি কানওয়ার যাত্রা বলে এই শ্রাবণ মাসে উত্তর ভারতে একটা যাত্রা হয়, যে যাত্রার লক্ষ্যও হচ্ছে একেবারে আমাদের তারকেশ্বর যাত্রার মতোই। যারা তারকেশ্বরে যান কলকাতার দিক থেকে, তারা সাধারণত শেওড়াফুলি থেকে গঙ্গার জল কলসে ভরে নেন, তারপর হেঁটে হেঁটে পৌঁছন তারকেশ্বরে শিবের মন্দিরে। কানওয়ার যাত্রা ধরে নিন এর চেয়ে 100 গুণ বড় একটা উৎসব, যদিও চরিত্রে এক। আগে খুব বেশি মানুষ এই যাত্রা করতেন না, এটা প্রধানত সন্ন্যাসীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তারপর যুগ বদলাতে বদলাতে এখন তো সবকিছুই হুজুগ হয়ে গেছে। এখন দলে দলে লোক কাঁধে কাখ নিয়ে
গেরুয়া বসন পরে খালি পায়ে বেরিয়ে পড়ে উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। উত্তরপ্রদেশে যে পুণ্যার্থীরা বেরোন, তাদের লক্ষ্য হচ্ছে, কারুর লক্ষ্য হচ্ছে প্রয়াগ, কারুর লক্ষ্য বেনারস, কারুর লক্ষ্য গঙ্গোত্রী, কারুর লক্ষ্য হরিদ্বার। অর্থাৎ যে যেখানে থাকেন এবং যে রুটে যাওয়া যার পক্ষে সুবিধে, তিনি সেই রুট ধরেই জল আনতে যান এবং পার্শ্ববর্তী এলাকায় শিবের যে বড় মন্দিরগুলি আছে তার যে কোনো একটিতে গিয়ে শিবের মাথায় জল ঢালেন। এখন উত্তর ভারতবর্ষে যেমন এই কানোয়ার যাত্রা বলে একটা যাত্রা হয় প্রতি শ্রাবণ মাসে, দক্ষিণের তামিলনাড়ুতেও ঠিক একই রকম চরিত্রের আরেকটা উৎসব হয়, তার নাম হচ্ছে কাভাডি ফেস্টিভ্যাল। সেখানেও সেই ফেস্টিভ্যালে লর্ড মুরুগা, তাকে বহুবিধভাবে পুজো করা হয়। দেখুন, আমি এর লেজেন্ড, ঐতিহাসিক লেজেন্ড, সমুদ্র মন্থনের গল্প ইত্যাদির মধ্যে আমি যাচ্ছি না। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় এই যে কানোয়ার যাত্রীরা প্রায় 100 কিলোমিটার রাস্তা পদব্রজে ভ্রমণ করেন কাঁধে কাক নিয়ে। পশ্চিম উত্তরপ্রদেশ, যারা পশ্চিম উত্তরপ্রদেশ কিংবা পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির মতো রাজ্যগুলি থেকে উত্তরাখণ্ডে যান, কিংবা অযোধ্যা এবং তার সংলগ্ন জেলা বলুন সুলতানগঞ্জ, তারা আবার ভাগলপুরে চলে যান, ডিস্ট্রিক্ট বিহারে। সেখানে তারা জল সংগ্রহ করে দেওঘরে বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে গিয়ে থাকেন। কেউ কেউ আবার বাবা বাসুকীনাথ ধাম, ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে আছে, সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢালেন। আর এই উত্তরপ্রদেশে যাত্রায় যারা যেসব জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ অংশ নেয়, তাদের মধ্যে আছে মুজফ্ফরনগর, বাগপত, মেরাঠ, গাজিয়াবাদ, বুলন্দশহর, হাপুর, আমরোহা, শিমলি, সাহারানপুর, আগ্রা, আলিগড়, বরেলি, খেরি, বারাবাঙ্কি, অযোধ্যা, বারাণসী, বস্তি, সন্ত কবীরনগর, গোরখপুর, ঝাঁসি, ভাদোহি, মৌ, সীতাপুর, মির্জাপুর এবং লখনৌ। তার মানে পশ্চিম এবং সেন্ট্রাল উত্তরপ্রদেশ থেকে শ্রাবণ মাসে হাজার হাজার কানোয়ারি পদব্রজে এই যাত্রা করে থাকেন। এই যাত্রাপথে এতদিন কোনো বাধা বিঘ্ন কখনো হয়নি, এমনকি সাম্প্রদায়িক অশান্তি হয়েছে তার নজিরও নেই। যেমন গতবারই এই কানোয়ার যাত্রা উত্তরপ্রদেশ থেকে যে যাত্রাগুলো যায় নির্বিঘ্নে সমাপ্ত হয়েছিল। এবার যোগী খুঁচিয়ে ঘা করবেন বলে
একটা সরকারি নির্দেশিকা জারি করেছেন যে এই কানোয়ার যাত্রাপথে যত খাওয়ার দোকান আছে সেই দোকানের মালিকদের দোকানের নাম, মালিকের নাম এবং সেটা শাকাহারীদের জন্য না অনিরামিষাশীদের জন্য সেটাও লিখে দিতে হবে। হঠাৎ করে কেন? কাদের চিহ্নিত করার জন্য যোগীবাবু এমন একটা উদ্ভট উদ্যোগ নিয়েছেন? এ কথা কি কেউ বিশ্বাস করবে যে মুসলিম দোকানে হিন্দুরা না জেনে ঢুকে পড়তে পারে এবং সেখানে খেয়ে জাত খোয়াতে পারে? এইরকম কোনো কথা আছে নাকি? তার মানে আপনাদের যোগীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইজ রেশিয়াল প্রোফাইলিং, অর্থাৎ যাত্রাপথে মুসলিমদের দোকান কতগুলো আছে সেটা চিহ্নিত করে একেবারে জনসমক্ষে বেআব্রু করে দেওয়া। তার চাল্লাচামুন্ডারা অবশ্য বলছেন যে এর মধ্যে সাম্প্রদায়িকতার আছেটা কি? যার যেখানে খুশি সেই দোকানে বসে খাবেন, তার উপরে তো কোনো নিষেধাজ্ঞা নেই। কেবল মানুষ যাতে ভুল করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে না চলে যায় সেই সতর্কতা কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যবসায়ীরা তো স্বতঃস্ফূর্তভাবে এটা মেনেও নিয়েছেন। মেনে নিয়েছেন শুধু না, এই যাত্রাপথে দোকানের পর দোকানে মুসলিম নাম জলজল করে জ্বলছে। কেউ কেউ আবার তারা যে শাকাহারী খাবার দেন সে কথাও প্রচার করছে। এখন যোগী একে মা মনসা তাই ধুনোর গন্ধ। যোগী এমন একটা ব্রেজেন্টলি আননেসেসারি কমিউনাল সিদ্ধান্ত নেওয়ার পরে আজকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন যেসব কানোয়ার যাত্রী হরিদ্বারের পথে যাবেন তার দুপাশে যত দোকান আছে বিশেষ করে খাওয়ার, তাদের মালিকদেরও দোকানের নাম, মালিকের নাম এবং কি খাবার তারা দেন সেটা লিখে দিতে হবে। তার মানে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এই দুই রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের সবক শেখানোর জন্য চেষ্টা তো অনেক দিন ধরে হচ্ছে, হয়েই চলেছে। হঠাৎ করে এইরকম একটা সিদ্ধান্ত যা অতীতে কখনো নেওয়া হয়নি এবং নেওয়া খুব একটা প্রয়োজন বলেও কেউ মনে করেনি, এই যোগী সরকারই তো নেননি। তাহলে হঠাৎ আজকে কি এমন প্রয়োজন হলো যে বাবা যোগী আদিত্যনাথ একেবারে সরাসরি ফতোয়া দিয়ে দিলেন? দেখুন, উত্তর সম্ভবত একটাই,
সেটা হলো হিন্দু হৃদয় সম্রাট তো তিনি। অতএব সামনে 10টি উপনির্বাচন আসছে বিধানসভার, তার আগে আবার হিন্দু ভোট সুসংহত করার একটা চেষ্টা ছাড়া এটা আর কিছুই নয়। কিন্তু এই যে হিন্দু মুসলিম এই বাইনারিটা যে আর খাচ্ছে না মানুষ, সাধারণ মানুষের কাছে দৈনন্দিন সমস্যা, বাজারে অগ্নিমূল্য দাম, বেকারি, কৃষিতে উন্নতি না হওয়া, অর্থাৎ রুটি কাপড়া মাকানের নির্বাচন আমরা এই তো কয়েকদিন আগেই দেখেছি। তবু বিজেপি নেতৃত্বের মধ্যে একটা অংশ আছেন যারা এই বাইনারির বাইরে গিয়ে রাজনীতি করা বা রাজ্য শাসন করার কথা ভাবতেই পারেন না। সেজন্যই আজ কংগ্রেস সমালোচনায় মুখর। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন দিস ইজ আনকনস্টিটিউশনাল। অখিলেশ যাদব তো বলেইছে, এমনকি জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের এবং চিরাগ পাসওয়ান, যে প্রায় ভক্ত হনুমানের মতো নরেন্দ্র মোদীর কে ভক্তি শ্রদ্ধা করেন, তিনিও বলেছেন যে দেখুন, আমরা হচ্ছি একবিংশ শতকের যুব সম্প্রদায়। আমার নিজের রাজ্য বিহারেও এই জাতপাত আর ধর্মীয় বিভাজন করে আমরা রাজ্যের অনেক সর্বনাশ করেছি, কিন্তু আমরা এই পন্থায় বিশ্বাস করি না। আমি যদি দেখি যে ধর্মীয় কারণে কোনো সম্প্রদায়কে অযথা চিহ্নিত করে তাদের কাঠগড়ায় তোলা হচ্ছে, তাহলে আমি আমার পুরো শক্তি দিয়ে তার বিরোধিতা করব এবং প্রতিহত করার চেষ্টা করব। মহামান্য যোগী সম্ভবত ভুলে গিয়েছিলেন যে উত্তরপ্রদেশে যা চোট খেয়েছেন, দিল্লিতেও তার দলের আর নিরঙ্কুশ ক্ষমতা নেই। সরকার চালানোর জন্য তার দলকে দিল্লিতে এই চিরাগ পাসওয়ান, জনতা দল ইউনাইটেড, ওদিকে টিডিপির উপর নির্ভর করতে হচ্ছে। সুতরাং এই ধরনের অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে যোগী আসলে কি নরেন্দ্র মোদীর সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করছেন না? অকারণে শরিকদের বিক্ষোভের বা বিদ্রোহের কারণ হয়ে, নাকি এক ঢিলে দুপাকি মারার মতো উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ডানা ছাঁটার যেসব কথা হাওয়ায় উঠছে, তার প্রত্যুত্তর হিসেবে যোগীও এই খেলাটা খেলে দিলেন যাতে দিল্লি একটু চাপে পড়ে যায়। এই রাজনীতি বড় নির্মম খেলা,
সেই রবীন্দ্রনাথের গানের মতো, কোন খেলা যে খেলবে কখন ভাবি বসে সেই কথা হয়। কিন্তু এই কানুয়ার যাত্রাকে একটি সিদ্ধান্ত অযথা কলুষিত করে দিয়েছে। যোগী ভাঙবেন কিন্তু মচকাবেন না। এর পরিণতি যে খুব একটা সুবিধের হবে না, এই সদ্য সমাপ্ত লোকসভা ভোটই তো তা দেখিয়ে দিয়েছে। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।